নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প কাপুরুষ। শিক্ষা, সংযম, সভ্যতা, সৌন্দর্যবোধ অনেক কিছুর সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য শব্দটারও মৃত্যু ঘটেছে আজকাল। কোনো কিছুই আর বিশ্বাস করতে বাধে না আমাদের। অবিশ্বাস তো করিই না, তেমন অবাকই বা হই কই যখন দেখি মানুষ তার গুহাবাসী আদিম পিতামহদের পরাস্ত করছে, নির্লজ্জ নৃশংসতায় লজ্জা দিচ্ছে অরণ্যচারী প্রতিবেশীদের। বর্বরতার প্রতিযোগিতায় কে অধিকার করবে প্রথম স্থান, সেইটা দেখবার জন্যেই কৌতূহল আর ঔৎসুক্যের সীমা নেই আমাদের। তাছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি বলে যে নিতান্ত নিশ্চেষ্ট হয়ে বসে আছি তাও তো বলা যায় না। মস্তিষ্কের কাজও তো কাজ বটে। চুপ করে বসে থাকলেও বল্গাহারা দুর্দাম কল্পনা সম্ভাব্যতার সীমারেখা অবহেলায় অতিক্রম করে ছুটছে নিষ্কণ্টক স্বর্গলোকের সন্ধানে। কিন্তু মজা এই, মানুষ যতই স্বর্গপিপাসু হোক, স্বর্গে কস্মিনকালেও মানুষের ঠাঁই নেই। কোনো স্বর্গেই না, এ স্বর্গেও নেই। তাই দিব্যচক্ষে যে স্বর্গের রূপ কল্পনা করি আমরা, তাতে মানুষের স্থান নেই, আছে সংখ্যার। অতএব মাত্র ২০-৩০ কোটি সংখ্যাকে কোনো প্রকারে নিশ্চিহ্ন করে ফেলতে পারলেই যদি সে স্বর্গ রমণীয় হয়ে ওঠে, কেনই বা তবে চেষ্টা চলবে না তার? সেই অদ্ভুত চেষ্টার ইতিহাসে সম্ভব অসম্ভবের প্রশ্ন নেই। বিশ্বাস অবিশ্বাসের বালাই লুপ্ত হয়ে গেছে অনেক দিন। কেউ যদি চানাচুর চিবোতে চিবোতে এসে বলে, রাস্তার মোড়ে কটা লাশ পড়ে রয়েছে, মারিয়ে আসতে হলো, তাহলে বিস্ময়ে স্তব্ধ হয়ে যাব না, বরং কৌতূহলে মুখর হয়ে উঠব সেই হতভাগ্যদের সংখ্যার লঘু গুরুত্বের প্রশ্নে। লঘু যদি লঘুতর হতে থাকে ভালোই তো, বোঝা যাবে কাজ এগোচ্ছে, সিঁড়ি তৈরি হচ্ছে স্বর্গের। এক কথায় প্রত্যেকেই আমরা বীর পুরুষ হয়ে উঠেছি। তবুও সেদিন বিশ্বাস করতে একটু বেগ পেতে হয়েছিল। আমাদের প্রবোধ কাকার ছেলে প্রমোদ ছোকরার কথাটা। ও যখন চকচকে চুল আর ঝকঝকে মুখ নিয়ে একটি আধুনিক গানের এক কলি গাইতে গাইতে এসে বললে, বেশ গোটা কতক সাবড়ে আসা গেল দেবুদা, তখন সেটাকে স্রেফ ঠাট্টা ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। বিশ্বাস করতে হলো পরদিন। রাত তখন 10টা। মেসের আর জন 3 ছেলে হঠাৎ উত্তেজিতভাবে আমার ঘরে এসে চাপা গলায় খবর দিলে, সর্বনাশ হয়েছে দেবুদা, প্রমোদ খুন হয়েছে। প্রমোদ খুন হয়েছে? প্রমোদ আমারই গাঁয়ের ছেলে, দূর হলেও একটু জ্ঞাতিত্ব সম্পর্ক আছে, কাজেই খবরটা আমাকেই আগে জানানো উচিত মনে করেছে তারা। প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে খবরের কাগজ খুলে হতাহতের সংখ্যা সম্বন্ধে অবহিত হওয়া। আজও দেখেছি, অভ্যাস মতো একবার ইস বলে আক্ষেপ করে মন দিয়েছি সম্পাদকীয় স্তম্ভে, খেলার খবরের পৃষ্ঠায়। কিন্তু হতাহত শব্দটার প্রকৃত চেহারাটা কি সত্যিই বোধগম্য হয়েছে কোনোদিন? একটা সংবাদ, একটা অসঙ্গত ঘটনা মাত্র,
তার সঙ্গে রক্ত মাংসের যোগটা কল্পনা করে নিতে হয়। কিন্তু পাশের ঘরের অধিবাসী, সত্যকার রক্ত মাংসে গড়া আস্ত একটা মানুষ, আজ সকালেও যে চা খেয়েছে এই চেয়ারটায় বসে, একসঙ্গে সে ভাত খেয়ে গেছে, ঠাকুরের রান্নার ব্যাখ্যান করে হাসিয়ে মেরেছে ঘর শুদ্ধ লোককে, সে লোকটা খুন হয়ে যাবে? নিহত নয়, খুন হওয়া। খবরটা যেন বুদ্ধিবৃত্তি, চৈতন্য সবকিছুর উপর আকস্মিক একটা ধাক্কা মারল এসে। খুন হয়েছে আমাদের প্রমোদ? এইটুকুই শুধু বলতে পারলাম। হ্যাঁ দেবুদা, এইমাত্র খবর পেলাম। যা ভয়ানক বাড়াবাড়ি করে ফেলেছিল, হবে না? আমরা পই পই করে বারণ করেছিলাম, কিছুতে কি শুনল? উফ! নারায়ণ এসে বলে গেল সে নিজের চোখে নাকি দেখে এসেছে। এখন উপায়? বললাম, উপায়? আমি তো কিছু বুঝতে পারছি না সতু। হাসপাতালে টাতালে? হাসপাতাল? কি হবে হাসপাতালে? সে তো একেবারে ফিনিশ, ডেফিনেটলি জেনে এসেছে নারায়ণ। লাশ আনতে যাবার চেষ্টা করেও লাভ নেই, নিজেদেরই বিপদ ডেকে আনা। যতদূর দেখছি চেপে যেতে হবে। উফ, কি যে দুর্মতি হলো হতভাগার। আর এই দেখুন, আজকেই আপনার কাকিমার চিঠি এসেছে একটা। গুণধর পুত্তুরকে চিঠি লিখে লিখে উত্তর না পেয়ে আপনাকেই দিয়েছেন শেষটা। পকেট থেকে একখানা পোস্টকার্ড বার করে দিলে সতু। গোটা গোটা হরফে পরিচিত ভঙ্গিতে লেখা চিঠিখানা। সামনে রেখে বিমূঢ়ভাবে তাকিয়ে থাকি। অর্থটা কিছুতেই বোধগম্য হয় না যেন। অতি অবশ্য অবশ্য প্রমোদ বাবা জীবনের কুশল সংবাদে সুখী করিবে। কাকে সুখী করব? প্রমোদের মাকে? কোন প্রমোদ? এইমাত্র যে খুন হলো, যার বাপ মা একমাত্র ছেলেকে কলকাতায় একলা পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত আছেন আমার হেফাজতে আছে বলে। এ খবর বয়ে নিয়ে যেতে হবে আমাকেই। আমাদের প্রমোদ, চকচকে চুল, লকলকে মুখ, সবসময় ফর্সা জামাকাপড় পরা সেই ছেলেটা আজ সকালেও এই চেয়ারটায় বসে যে চা খেয়ে গেছে, হই হুল্লোড় করে ভাত খেয়েছে সকলের সঙ্গে বসে। সামনের বারান্দায় জালি গেঞ্জি আর লং ক্লথের পায়জামাটা শুকোচ্ছে কার? প্রমোদেরই না? রাত্রে শুতে যাবার সময় ও দুটো টেনে নিয়ে গায়ে চাপাতে চাপাতে একপালা রাজনীতির তর্ক না করে গেলে ঘুম হয় না যার। আচ্ছা, জিনিস দুটো কি অমনিভাবেই ঝুলতে থাকবে? মাসের পর মাস, বছরের পর বছর, সৃষ্টির শেষ দিন অবধি? আর সেই খবরটা জানবার জন্য যেতে হবে আমাকেই। 116 মাইল পথ ট্রেনে চড়ে আর 22 মাইল গরুর গাড়িতে। সে দেশটা কোথায়? নামটি ভুলে যাচ্ছি নাকি? পরিচিত মুখগুলো স্মরণ করতে পারছি না কেন? প্রমোদ খুন হয়েছে, এটাই কি সত্যি ভয়ানক একটা বড় কথা? কতই তো হচ্ছে হাজারে হাজারে। এমনই সদ্য টাটকা প্রাণ, যারা সকালে চা খেয়েছে, দুপুরে খেয়েছে ভাত। পৃথিবীর সঙ্গে হিসেব নিকেশ করবার অবসর পেল না। আয়ুর খাতা নিঃশেষ হবার আগেই নিঃশেষ হয়ে গেল কত লোক। যেন বিধাতার কোনো দুরন্ত দামাল শিশুর হাতে অসাবধানে পড়েছিল খাতাটা, কুটি কুটি করে ছিঁড়ে ছড়িয়ে দিয়েছে সে হিসেব নিকেশের পাতাগুলো।
প্রমোদের ঘটনাটাই শুধু সবচেয়ে ভয়ঙ্কর? কেন? একটি একটি করে মেসের প্রত্যেকটি বাসিন্দা জমা হচ্ছে এ ঘরে এসে। চাপা গলায় করছে তর্ক, কম শব্দর ঘুষি মারছে টেবিলে। জগতের সমস্যার মূলোৎপাটন করে টেনে এনেছে এই 6 ফুট বাই 4 ফুট চৌকিটার উপর। সমস্যার নির্ভুল সমাধান তোলা আছে প্রত্যেকের পকেটে। কিন্তু করবে কি? নিরুপায় যে। প্রত্যেককেই ধীরে ধীরে একবার নয়াদিল্লির ময়ূর তক্তে বসিয়ে দাও, দেখিয়ে দেবে কাকে বলে সমাধান, কাকে বলে রাজ্য শাসন। অনেক কণ্ঠস্বরে তাড়নায় ঘরের দম আটকে আসা গুমোটটা হালকা হয়ে আসে যেন। সাহস ফিরে আসে মনে। না, এতই বা চিন্তায় পড়ছি কেন? এ তো অদ্ভুত, অপ্রত্যাশিত, সম্পূর্ণ মৌলিক কোনো ঘটনা নয়। কণ্টকিত আশঙ্কার নিশ্চিত পরিণতি। প্রলয়ের ঝড়ে কত মহীরুহ ধূলিসাৎ হলো শিকড় শুদ্ধ উপড়ে, কত অরণ্যের বুকে ধরল ভাঙন। আর এ তো ছোট একখানা ঝরা পাতা, পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেলে অবাক হবার কি আছে? তর্কের ঝড় উদ্দাম হয়ে উঠছে। সাহস সঞ্চয় করে মন স্থির করে ফেলি। কালই রওনা হব। দুঃসংবাদ চাপা থাকে না। চাপা দেওয়ার চেষ্টা বৃথা বিড়ম্বনা। অথচ একখানা চিঠি লিখে কর্তব্য শেষ করবারও উপায় নেই। মৃত্যুর কারণটা প্রকাশ্যভাবে লেখা চলবে না। তাছাড়া আমার দায়িত্ব যে অনেকটা বেশি। আমার হেফাজতে রেখে নিশ্চিন্ত আছেন তাঁরা। তবে সুবিধে এই, দুঃসংবাদটা দেবার জন্যে বিশেষ করে কোনো ভূমিকা করতে হবে না। দূর পল্লীর নিভৃত ছায়াতেও আজ আর কেউ নিশ্চিন্ত নিদ্রায় দিন কাটাচ্ছে না। বাইরের জগতের সঙ্গে প্রায় সম্বন্ধহীন চিরদিনের ঘুমন্ত গ্রামগুলোও আজ উৎকর্ণ হয়ে আছে খবরের আশায়। সত্যে মিথ্যায় পল্লবিত হয়ে ভারতের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে এই বিভৎস বর্বরতার কাহিনী। অতএব নতুন কোনো পরিবেশের সৃষ্টি করতে হবে না আমাকে। স্পষ্ট নির্মম গলায় জানিয়ে দিতে পারা যাবে, আজকের এই অগাধ রক্তস্রোতে মিশল তোমার রক্তের একাংশ। অতএব তোমার চোখের জলকেও মিশিয়ে দাও সেই অশ্রু সমুদ্রের স্রোতে, যে স্রোত প্রতিনিয়ত বেড়ে চলেছে অসংখ্য সন্তানহারা জননীর নিরুপায় ক্রন্দনে। ভাবো তাদের জীবনের ক্ষয়ক্ষতির পরিমাণ। দেখো কত তুচ্ছ হয়ে যাবে তোমার নিজের ক্ষুদ্র ক্ষতি। যে জাত রক্তের মূল্য অশ্রু জলে চুকিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়, করবার আর আছেই বাকি তাদের। নতুন যুক্তির জালে আরও সপ্রতিভ করে নিই নিজেকে। কি আর হবে, কতই আর হবে। আর যাই হোক, মৃত্যু শোকে কেউ মরে না, আমি তো অন্তত দেখিনি। খানিকটা চিৎকার, খানিকটা আছড়ানি, কিছুটা আক্ষেপ, তারপর তো স্রেফ ঠান্ডা। অবশেষে যা থাকে সে শুধু শোককে জিইয়ে রাখবার একটা মোহময় শখ, বিষাদকে সযত্নে লালন করবার একটা দুর্বল চিত্তবিলাস। আজকের পৃথিবীতে এ বিলাসের স্থান নেই। মানুষকে ঘটনাচক্রের পাথরে আছড়ে আছড়ে এই শিক্ষাই দিচ্ছেন বিধাতা। হাওড়া স্টেশনে গিয়ে যখন অনেক কসরতে একখানা ট্রেনের উদর গহ্বরে বিঘৎখানিক জায়গা সংগ্রহ করে নিয়ে চেপে বসি, তখন মন সম্পূর্ণ মোহমুক্ত হয়ে গেছে। বেচারা খুড়িমা, হতভাগ্য প্রবোধ কাকা, কিন্তু কি আর করা যাবে। 116 মাইল ট্রেন আর 22 মাইল গরুর গাড়ির জার্নির পর যে গতিতে হাঁটা সম্ভব সেই গতিতে হেঁটে চলেছি বাড়ির দিকে। এখনো ঠিক করিনি আগে নিজের আস্তানায় ঢুকে জিরিয়ে নিয়ে ও বাড়ি যাব, না সরাসরি যাব প্রবোধ কাকার বাড়িতেই। কাছাকাছি বাড়ি, বলতে গেলে একই উঠোন দিয়ে যাতায়াত।
নিজের বাড়ি ঢুকলেও আসার খবর তখনই প্রচার হবে। অতএব বেশি ভাবতে হলো না, পথেই দেখা স্বয়ং প্রবোধ কাকার সঙ্গে। কাঁধে ছিপ বড়শি, হাতে একটা ছেঁড়া গামছার পুঁটুলি, খুব সম্ভব শিকারলব্ধ মৎস্য। আমাকে দেখেই একেবারে হৈ হৈ করে উঠলেন। আরে কেউ দেবু না? কি খবর? হঠাৎ তুমি যে? পেমা এসেছে নাকি? চিঠিপত্র তো দেয়নি অনেক দিন। এসেছে? মাথা নেড়ে জানাই, আসেনি। হঠাৎ পথের মাঝখানে ফট করে তো আর কিছু বলা যায় না। কাকা এদিকে কথার ফোয়ারা ছোটান। হ্যাঁ, তারপর এরকম হঠাৎ আসার কারণটা কি? অফিসের কোনো ইন্সপেকশনের কাজে এসেছিলে বুঝি এদিকে কোথাও? ধরেছি ঠিক। চলো চলো, বেশ দিনে এসে পড়েছ। দিব্যি মাছ কটা পাওয়া গেছে আজ। এবেলা আমার কাছেই খেতে হবে বাবা। আর এবেলা ওবেলাই বাকি, যে কবেলা থাকবে এখানেই, বুঝলে? তোর পিসি তো বিছানায় পড়ে। এই স্বভাব লোকটার, নিজের কথাতেই বিভোর। কি আর করি, পিছন পিছন প্রবোধ কাকার বাড়ি ঢুকলাম। কই গো, কোথায় গেলে? এই দেখো কে এসেছে। শোরগোল করতে করতে বাড়ি ঢোকেন কাকা। খুড়িমা কোথায় ছিলেন জানি না, আঁচলে ভিজে হাত মুছতে মুছতে বেরিয়ে আসেন। কে, দেবু নাকি? তুমি যে হঠাৎ এই এলে নাকি? পেমা আসেনি? না, নতুন খুড়িমা। এগিয়ে গিয়ে আলগোছে একটা প্রণাম করি। এই আসছি, অফিসের কাজে আসা এদিকে। ভাবলাম একবার ঘুরে যাই। পথেই কাকার সঙ্গে দেখা, ধরে নিয়ে এলেন। ধরে নিয়ে আসবে না? বাহ, তোমার ভাগ্যে আজ মাছ কটাও পেলাম, চমৎকার। আপনাদের এখনো খাওয়া দাওয়া হয়নি নাকি? বেলা তো প্রায় 1:30 হলো। উত্তর দেন খুড়িমা। আর বলো না বাবা, ওই মাছ ধরাই হয়েছে কাল। দুটো তো মানুষ, বেলা 3টের আগে কোনোদিনই হাঁড়ি চোখে না। তা ভালো আছে তো বাবা? পেমা ভালো আছে তো? আমার চিঠি পেয়েছিলে? সে বাবুর তো আর মা বলে চিঠি লিখবারও ফুরসত হয় না। পরীক্ষার পড়াটরা করছে মন দিয়ে? তা করছে বই কি। কি করব, এরকম অবস্থায় তো হঠাৎ কিছু বলা যায় না, তাই মানানসই করেই বলি কথাটা। সেই জন্যেই চিঠিপত্র দিতে পারে না বেশি। তা ভালো, তবে কি না একটা খবর না পেলে বোঝো তো বাবা, আমাদের তো ওই শিবরাত্রির সলতে। আসবার সময় কিছু বললে টললে? মানে আসবার কথাটাতে কিছু বললে? মানে ঠিক আসবার সময় তো দেখা হয়নি। আমি তো বেরিয়ে এই 2 দিন হলো এদিক ওদিক কাজ সেরে ভাবলাম দেশের এত কাছে এসেছি, তা রতনের গাড়িতেই 8খানা যান নিকলে গেছি। উফ, মনস্থির করে ফেলেছি খাওয়া দাওয়ার পরে বলবো, কারণ চোখের সামনে দেখছি আমাদের কথাবার্তার ফাঁকে প্রবোধ কাকা মহোৎসাহে নিজেই বসে গেছেন আঁশবটি নিয়ে। আচমকা বলা যায়, তোমার মুখখানা কিন্তু বড্ড শুকনো দেখছি বাবা, শরীর কি ভালো নেই? খুড়িমার প্রশ্নের উত্তর আমার হয়ে কাকাই দেন। মুখ আর শুকোবে না, 2 দিন পথে পথে, তাছাড়া ওই পক্ষীরাজের গাড়ি। বাবা, একদিন সদরে যেতে হলে গায়ে ব্যথা মরতে 3 দিন লাগে, জানি না। নাও চট করে স্নানটা সেরে নাও দেবু, একটু বরং বেলের পানা করে দাও তো গো দেবুকে। একটু সুস্থ হয়ে তবে ভাত। গেলবারে তুমি আর পেমা দুজনে এলে, মনে আছে তো?
সে ছেলে এসেই দুলো পায়ে ছুটলো দিঘিতে সাঁতার দিতে। চিরকেলে দুষ্টু তো। তাহলে পড়া টড়া ভালোই করছে, কি বলো? আগে হ্যাঁ কাকা। কাকা দিব্যি মেয়েলি কৌশলে মাছ ও বটিকে বাগিয়ে ধরে কেটে কুটে ঠিক করে তোলেন। কই গো, মাছ কটা ধুয়ে নাও। কি করছো ওখানে? উচ্ছে তুলছো? কি হবে? খুড়িমা হেসে সরে আসে। এই দুটো পাকা উচ্ছে বেছে নিচ্ছি। দেবু ভালোবাসে উচ্ছে ভাজা। বটে নাকি? বেশ বেশ, এ সময় তেতো খাওয়া ভালো। প্রেমার তো আবার তেমনি তেতোর ভয়, শুক্তো দেখলে জ্বলে যায়। হ্যাঁ গো, তাই না? তেতো টক কিছুই খায় না। এই কাঁচা আমের যদি মোরব্বা হলো কি গুড় আমসি হলো তো ভালো, তা নইলে। আজকের দিনটা থাকছো তো দেবো, তাহলে খান কতক মোরব্বা করে দিতাম তোমার সঙ্গে। হ্যাঁ, মোরব্বা কি বললেই করা হয়? ও তোমার মোরব্বার জন্য বসে থাকবে অফিস কামাই করে? প্রবোধ কাকা তাড়া দিয়ে ওঠেন। বরং সরু চিড়ে 4টি দিও, আর গোটা কতক পকান্ন। কাল দেখলাম ভূতি পিসি টানা মেঠাই করছে, আমায় বলল নেবে নাকি প্রবোধ? তখন না বললাম। ভাবছি আজ একবার দেখি গে, অমনি পাটালি যদি কিছু পাই। বোকার মতো তাকিয়ে থাকি। কি বলবো, কিভাবে বলবো? ভারী রাগ আসছে। এরা এত নিঃসঙ্গ কেন? কেন দুর্ভাবনা করছে না প্রবাসী ছেলের জন্যে? খুব বেশি দুর্ভাবনা? সবাই সব সময় সরু চিড়ে আর পাটালি খাবার জন্য বেঁচে থাকবে, এ বিশ্বাস কেন? পাকা উচ্ছে ভাজা হলো। টাটকা পোনা মাছের ঝাল, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। ঘরে ভাজা মুগের ডাল, ইঁচড়ের তরকারি, আরও কি কি সব। বিপুল উৎসাহে খাওয়া শুরু করেছেন প্রবোধ কাকা, প্রত্যেকটি জিনিস তারিফ করে করে। সোনামুখ আজকাল আর পাওয়া যাচ্ছে না বলে খেদ করলেন বিস্তর। প্রত্যেকটি জিনিসের দামের কলকাতার সঙ্গে তুলনামূলক হিসেব হলো। তারপর আরম্ভ হলো প্রধান আলোচনা, বর্তমান পরিস্থিতির। সজনে ডাঁটার গোছা চিবোতে চিবোতে গম্ভীর চিন্তাশীলভাবে বলেন, বা মানুষ সব খেপে গেছে বুঝলে দেবু, বুদ্ধি শুদ্ধির বালাই আর নেই। আচ্ছা, খামোকা কতগুলো লোককে মেরে দিবি? আরে বাবু, এ কি ছাড় পোকা যে মেরে শেষ করবি? কুগ্রহ কুগ্রহ, শনিতে এইসব করাচ্ছে মানুষকে, তা নইলে। কই গো, দেবুকে আর একটু ডাল দাও না। ডাল নিয়ে এসে বসেন খুড়িমা। শান্তশিষ্ট মানুষটি, বেশি কথা বলেন না। তবু বিস্ময় বিস্ফারিত নেত্রে বর্ণনা করতে থাকেন নবীনকালী পিসিমার ছেলে রাখহরি কি নাকি সব ভয়ানক কাণ্ড দেখে এসেছে। বলছিল সেদিনকে। আরও যে কত ভয়ানক কাণ্ডর কথা আমি শোনাতে পারি, সে সম্বন্ধে কি কোনো ধারণা আছে ওর? কিছু না। মানুষকে মানুষে লাউ কুমড়োর মতো কচকচ করে কেটে ফেলছে, ইয়ে কি সৃষ্টি ছাড়া কাণ্ড বলো তো বাবা? বলে নিঃশঙ্ক চিত্তে উঠে যান দুধের বাটি আনতে। কতক্ষণ থাকবে এই নিঃশঙ্কতা, তাই ভাবছি। আচ্ছা, কাকে বলবো? কাকাকে না খুড়িমাকে? নাকি দুজনেই যখন একসঙ্গে থাকবেন? মানে প্রথম ধাক্কাটা ঠিক কিরকম হবে কার কাছে? কাকা তো ওই উদোমাদা মানুষ, হয়তো চেঁচিয়ে মেচিয়ে একাকার করবেন। তার চাইতে খুড়িমাকেই। তবে আর কি, মেয়েলি কাণ্ড যে কোথায় গিয়ে দাঁড়ায়। যাক, খাওয়া দাওয়ার পর নিজের বাড়িটা তো ঘুরে আসি।
পিসিকে বলবো? না, কালা বুড়িকে শোনানো মানে তো দেশশুদ্ধ লোকের কানে তোলা। গোপন আর থাকবে কোথায়? দূর ছাই, এত ভাবনা কিসের? বাড়ি থেকে ঘুরে এসে বীরের মতো বুক টান করে ঢুকে পড়ি কাকার বাইরের ঘরে। কাকা! পিছন থেকে ডাকি। কি যেন করছেন নিবিষ্ট হয়ে। কি রে? চমকে ওঠেন প্রবোধ কাকা। দেবু, আয় বস। দেখে এলি পিসিকে? এ যাত্রা ও যাবে, তোর কি মনে হলো? তাই তো দেখলাম, অবস্থা তো খুবই কাকা। কাকা একটু আশ্চর্য হয়ে তাকান। কিছু বলবি নাকি দেবু? হ্যাঁ, বলছিলাম কি বল দেখি, ভাবছিস কি অত? মানে বলছিলাম কি তোদের ওই দক্ষিণের জমিটার কথা বলছিস বুঝি? ওরে বাবু, ও আমি ঠিক দেখব। পরের জমি দখল করে নেবার শখ ঘোচাচ্ছি নরেশ আচার্যির। তোর কিচ্ছু ভাবনা নেই। আচ্ছা, এ লোকের সঙ্গে কথা কওয়া যায়? অগত্যা একটা বাজে কথা বলি, সে আপনি দেখবেনই জানি, কিন্তু ওটা কি করছেন? কাকা লজ্জিতভাবে বলেন, ও কিছু নয়, একটা ছেলে মানুষই। মৌরলা পুঁটি ধরবার জন্য একটা জাল বুনছে। আপনি পারেন নাকি? কি যে প্রশ্ন করছি তেমন খেয়ালও নেই। কথার জন্যই কথা। কাকা কিন্তু বেশ উৎসাহ প্রকাশ করেন। ও আর পাড়াপাড়ির কি আছে বাবা, কিছু না, স্রেফ একটা বুদ্ধির দরকার। বুদ্ধি খাটাতে পারলে অনেক কিছুই করা যায়। মানুষ এই তো করে। তা সত্যি। আচ্ছা বসুন, যাই কাকিমার সঙ্গে একটু গল্প করি গে। যাও যাও, পেমার কথাটা একটু বলো বুঝলে। অনেকদিন চিঠিপত্র দেয়নি। যতই হোক মায়ের প্রাণ তো, তবু দু চারটে কথা শুনলেও। কদিন খুব উতলা হচ্ছিল, তোমাকে দেখে কি যে স্বস্তি পেল। বসেছে এখন সেই কাঁচা আম নিয়ে, যত সব ছেলে মানুষই। বুড়ো মানুষ প্রবোধ কাকা দড়ি কাঠি ইত্যাদি নিয়ে গুছিয়ে বসেন। খুড়িমা, দেবু, এসো বাবা, বসো। যেন একটা অপরাধ ধরা পড়ে গেছে। তেমনি কাঁচা আমের চুপড়িটা একটু পাশ করে একখানা পিঁড়ি পেতে দেন খুড়িমা। ও কি করছেন? কিছু না বাবা, এই দুটো আম ছাড়াচ্ছি। যদি পারি দুখানা মোরব্বা করে দেব ছেলেটাকে, বড্ড ভালোবাসে। খুড়িমা, কি বলছো বাবা? বিস্মিত দৃষ্টি মেলে তাকান খুড়িমা। বলছিলাম কি বলো না বাবা, কিন্তু হচ্ছ কেন? বলছি যে এসব এত দেবার দরকার নেই। কেন বাবা? থতমত খেয়ে যান ভদ্রমহিলা। তোমার কি খুব অসুবিধা হবে? ভালো করে বেঁধে টেঁধে দিতাম। শঙ্কিত করুণ দুটি চোখে কি মিনতি। সামলে নি নিজেকে। কি যে বলেন, আমাদের তো ভালোই, মেয়ে শুদ্ধ সকলেই দিব্যি খ্যাঁট চালানো হয়। তবে বলছিলাম যে এত সব কেন দেন? 5 জনে খেয়ে নষ্ট করে। 60 নষ্ট আবার কি? ও কথা বলো না বাবা। তোমরা 5 জনে আনন্দ করে খাবে, এ তো আমার ভাগ্যি। কি বা সামান্য জিনিস। একটি প্রসন্ন হাসির আভাস ফুটে ওঠে মুখে। আমের চুপড়িটা ভালো করে টেনে নেন বটির কাছে। বোধ করি সবগুলো কেটে ফেলা সম্বন্ধে যেটুকু দ্বিধা ছিল সেটুকু কাটিয়ে ফেলেন।
কি করব? এক ফালি আমের খোসা নিয়ে নখ দিয়ে টুকরো করি বসে বসে। হাত দিও না বাবা, বড্ড আঠা। পিসিকে দেখলে? হ্যাঁ, এবারে যা দেখছি সামনের বর্ষাটা যে কাটবে তা মনে হয় না। আমরাও তাই বলা বলি করছি। অবশ্যই যেতে পারলে তো ভাগ্য, গেলে বেঁচে যাবেন। এখন গেলে আর খেদের কিছু নেই। ওদের মতন মানুষের মরণ তো ভগবানের সুবিচার। সুবিচার তো আর নেই আজকালকার দিনে। ঠিকই বলেছেন কাকিমা। বুক টান করে গুছিয়ে বসি। ভগবানের অবিচারের কথা মনে করলে আর জ্ঞান থাকে না। সে কথা বলতে এই আমাদের সতীশ ঘোষালের কথাই ভাবো। একমাত্র জোয়ান ছেলেটা কিরকম দুম করে গেল। দুর্গা দুর্গা! বিধবা বউ আর কচি নাতিটা নিয়ে বুড়ো বুড়ির কি খোয়ার। তারু গয়লার জামাইটাও গেল। কে? মুকুন্দ মারা গেছে নাকি? গেল না? আহা, তেমনই বেঘরে মরণ। গরুর শিঙের গুঁতোয় মোলো ছেলেটা। মানুষের ভাগ্যে কখন যে কি হচ্ছে। অতঃপর মানুষের ভাগ্য সম্বন্ধে বহুবিধ গবেষণা চলতে থাকে। খানিক পরে হৈ হৈ করে এসে দাঁড়ালো প্রবোধ কাকা। কি গো, এখনো গল্প চলছে? চায়ের জলটল চড়াও। আমি বরং ক্ষীরোদের দোকান থেকে 4টি গরম ফুলুরি ভাজিয়ে আনি। শিউরে উঠে প্রায় আর্তনাদ করে বসি। ফুলুরি? বলেন কি কাকা? অত বেলায় অত বেশি খেয়ে কি অবস্থা হয়ে আছে পেটের বলে বোঝাবার নয়। আমি তো ভাবছি রাত্রেও কিছু খাওয়া চলবে না। তা নয়, ছাড়বে তোমার খুড়ি? আচ্ছা, তবে নয় ফুলুরি থাক, শুধু চাই হোক। কলকাতা থেকে থেকে এই দুর্দশা হয়েছে তোদের। পেমারও তাই। যে কদিন থাকে তোর খুড়ির সঙ্গে কেবল ঝগড়া খাওয়া নিয়ে। চা খেতে গল্প করতেই বেলা পড়ে এলো। না, ও এখন আর হবে না। রাত্রে শোবার আগে যা বলবার বলে দেব। সন্ধেবেলার দিকে এদিক ওদিক ঘুরে এলাম খানিকটা। খাবার ইচ্ছে বিন্দুমাত্র নেই। আবার সেই অনুরোধ উপরোধ। আতঙ্কে শরীরটা কেমন করছে। গিয়েই বলে দিই গে, যা হয় হোক। চটিটা পায়ে গলাচ্ছি, বাইরে প্রবোধ কাকার হাঁক শোনা গেল। কই রে, ঘুমিয়ে পড়লি নাকি? চল চল, তোর খুড়ি বসে আছে উনুনে ঘি চাপিয়ে। দোহাই কাকা, কিছু চলবে না আর। আমি এই বলতেই যাচ্ছিলাম। বললেই অমনি ছাড়ছি। ভারী যেন একটা রসিকতার কথা। এইভাবে হো হো করে হেসে ওঠেন প্রবোধ কাকা। আর 2টি খেতেই হবে। 5 দিন থাকতে তাহলেও একটা কথা ছিল। কালকেই তো রওনা হতে হবে বলছো। খেলে অসুখ করবে কাকা। কিছু হবে না। এ তোমাদের কলকাতার ডালদা নয় বাপু, ঘরে তৈরি গাওয়া ঘি। খেলে অম্বল, অগ্নিমন্দ সব সেরে যায়। ভাবতে ভাবতে যাই, খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে বদলে যাবে বাড়ির আবহাওয়া। কোথায় ছিটকে পড়বে বাড়ির তৈরি গাওয়া ঘির কড়া। কিভাবে আরম্ভ করব? গৌরচন্দ্রিকা চলবে না, একেবারে সোজাসুজি। প্রমোদ মারা গেছে, এই তো কথা। কি করে গেল? বহু লোক যেমন করে যাচ্ছে। তারপর তারপর আবার কি? বলেইছি তো আগে। খানিকটা চিৎকার, খানিকটা আছড়া আছড়ি, কিছুক্ষণ ইনিয়ে বিনিয়ে আক্ষেপ প্রকাশ, এই তো। আচ্ছা, একেবারে যাবার সময় বললেই বা কি হয়? একেবারে গাড়িতে উঠবার সময় একটু গুছিয়ে বলা যাবে, ব্যাস।
সহানুভূতি জানাতে পিঠে হাত বুলোতে পাড়ার লোক তো আছে। যাকগে, আপাতত তাহলে রাত্রের মতো নিশ্চিন্তি। সত্যি একটা রাত আরো শান্তিতে ঘুমিয়ে বাঁচুক মানুষ দুটো। অত অনিচ্ছেতেও ঘরের তৈরি গাওয়া ঘিয়ের মর্যাদা রাখতে হয়। 22 মাইল গরুর গাড়ি আর 116 মাইল ট্রেনে চেপে আবার এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। কুলি লাগবে না, খবরের কাগজে মোড়া দুখানা কাপড় জামা হাতেই আছে। নেমে পড়লাম চট করে। পিছন থেকে কে একজন হাঁক পাড়ছে, ও মশাই, আপনার পুঁটুলি পড়ে রইল যে। ফিরে তাকাই না, আমার নয় বলে এগিয়ে যাই সামনের দিকে। লাল পাড়ের ছেঁড়া শাড়ি দিয়ে বাঁধা ওই পুঁটুলিটা নিজে বাঁধিনি বটে আমি, কিন্তু কি আছে ওর মধ্যে জানি। আলাদা আলাদা টিন, কৌটো আর বোতলে সাবধানে ভাগ করে বাঁধা আছে সরু চিঁড়ে, পকান্ন, টানা মিঠাই, পাটালি, ক্ষীরের নাড়ু, ঘরে ভাজা মুড়ি, শরতোলা গাওয়া ঘি, সদ্য তৈরি আমের মোরব্বা, উঠোনের গাছের জামরুল, আর প্রমোদের নিজের হাতে পোঁতা কাগজি লেবু গাছের প্রথম 2টি লেবু। সত্যিকার বীরপুরুষ হতে এখনো অনেক বাকি আছে আমাদের, সে কথা অস্বীকার করে লাভ নেই। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।